আমার নাম অনিতা। একদম কম বছর বয়সে যখন আমার বিয়ে হয়ে গেল আর আমি শ্বশুরবাড়ি গেলাম, তখন আমার অন্তরে বিয়ে নিয়ে কোনো আনন্দের লেশ মাত্র ছিল না। 16 বছর তো মেয়েদের বেড়ে ওঠার বয়স। সেই সময় আমার শারীরিক গঠন সবে মাত্র বিকশিত হচ্ছিল। ওই বয়সে শরীরে যেমন নানা পরিবর্তন আসে, আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। বিয়ের প্রথম রাতেই আমার স্বামী আমার সাথে জোরপূর্বক মিলিত হয়েছিল। আমার ইচ্ছার কোনো মূল্য না দিয়েই সে আমার শরীরকে উপভোগ করেছিল। এমনকি আমার বুকে তীব্র যন্ত্রণা থাকা সত্ত্বেও সে আমার উপর জোর খাটিয়েছিল। ধস্তাধস্তি করে আমাকে অবর্ণনীয় কষ্ট দিয়েছিল। আমি কান্নায় ভেঙে পড়ে তার পায়ে ধরেছিলাম, অনেক অনুনয় বিনয় করেছিলাম যাতে সে আমাকে রেহাই দেয়। কিন্তু সে প্রথম রাতেই আমাকে ভীষণ যন্ত্রণা দিয়েছিল। ওই মুহূর্তে আমি মানসিকভাবে বা শারীরিকভাবে কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। কিন্তু সেই রাতেই সে আমার শরীরটাকে ক্ষতবিক্ষত করে দিয়েছিল। আমার শরীরের প্রতিটি নরম অংশে সে কামড়ের দাগ বসিয়েছিল। ফুলশয্যার সেই রাতে আমার স্বামী এক হিংস্র জানোয়ারের মতো আমার উপর ঝাঁপিয়ে পড়েছিল। যেদিন আমার বাবা মা বিয়ে দিয়ে আমাকে বিদায় জানাচ্ছিলেন, সেদিন আমি কোনোভাবেই শ্বশুরবাড়ি যেতে চাইছিলাম না। কিন্তু আমাকে একরকম টেনে হিঁচড়েই আমার বর এবং শ্বশুরবাড়ির লোকজন তাদের বাড়ি নিয়ে গেছিল। এমনটা নয় যে আমার বাবা আমাকে শ্বশুরবাড়িতে পাঠানো আটকাতে চেষ্টা করেননি। তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন, কিন্তু শত চেষ্টা সত্ত্বেও তিনি কিছুই করতে পারেননি। বাবা যখন আমার মনের অবস্থা বুঝতে পেরে পঞ্চায়েতের প্রধানকে জানিয়েছিলেন যে তিনি আমাকে শ্বশুরবাড়ি পাঠাতে চান না, এবং তার কারণ হিসেবে আমার আপত্তির কথাই বলেছিলেন, কিন্তু গ্রামের প্রধান আমার বা আমার পরিবারের কোনো কথাই কানে তোলেননি। গ্রামের প্রধান সাফ জানিয়ে দিয়েছিলেন যে এটা গ্রামের বহুদিনের রীতি, তাই আমাকে শ্বশুরবাড়ি যেতেই হবে, নয়তো আমার বাবাকে এবং আমার পুরো পরিবারকে সমাজচ্যুত করা হবে। তা সত্ত্বেও আমার বাবা হার মানেননি। শুধুমাত্র আমার মুখের দিকে তাকিয়ে তিনি শেষ পর্যন্ত চেষ্টা করে গেছেন যাতে আমাকে সেখানে যেতে না হয়। কিন্তু বাবা কিছুই করতে পারেননি। আমি কি কারণে শ্বশুরবাড়ি যেতে চাইছিলাম, সেই কারণটা শুনলে হয়তো আপনারাও বলবেন যে আমার সিদ্ধান্তই সঠিক ছিল। কারণ এমন কোনো মেয়ে নেই যে নিজের বিয়ে নিয়ে রঙিন স্বপ্ন দেখে না। কিন্তু আমি স্বামী ও শ্বশুরবাড়ি পাওয়ার পরেও কেন সেখানে যেতে চাইনি, তা শুনলে আপনাদেরও মনে অনেক কষ্ট হবে। আসলে আমি যখন স্কুলে পড়তাম, তখন আমার চেয়ে 10 বছরের বড় এক গুন্ডা প্রকৃতির ছেলে সব সময় আমার পিছু নিত। এমনকি স্কুল থেকে ফেরার পথে সে পুরো রাস্তা আমাকে নানাভাবে উত্ত্যক্ত করত, খারাপ মন্তব্য করত। আমি কখন বাড়ি থেকে বেরোচ্ছি, কখন ফিরছি, সে আমার প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখত। আমি এক ছোট্ট গ্রামের মেয়ে। আমার নাম অনিতা। আমি সবে মাত্র মাধ্যমিক পাশ করেছিলাম এবং আমার পড়াশোনা চালিয়ে যাওয়ার খুব ইচ্ছা ছিল। যেহেতু আমি পড়াশোনায় বেশ ভালো ছিলাম, আমার স্বপ্ন ছিল একজন শিক্ষিকা হওয়ার। কিন্তু আমার সব স্বপ্ন ধুলোয় মিশিয়ে দিয়েছিল আমার সেই গুন্ডা প্রকৃতির স্বামী। একদিন আমি যখন স্কুলের বান্ধবীদের সাথে স্কুল থেকে ফিরছিলাম, তখন ওই ছেলেটি মোটরসাইকেল নিয়ে রাস্তার ধারে আমার জন্য অপেক্ষা করছিল। আমাকে দেখা মাত্রই সে আমার কাছে এসে বলল, অনিতা, গাড়িতে ওঠ, আমি তোকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছি। আমি তখন ভয়ে কুঁকড়ে গিয়েছিলাম। মাথা নিচু করে নিজের চেলি দিয়ে মুখের ঘাম মুছে বললাম, আমি গাড়ি ভাড়া করে চলে যেতে পারবো। সে আবার বলল, আরে এতে লজ্জা পাওয়ার কি আছে, উঠে পড় আমার মোটরসাইকেলে। গাড়ি ভাড়া করলে তো তোর বাবার টাকা নষ্ট হবে। আমি তখন খুব ভয় পেয়ে ছেলেটিকে এড়িয়ে গিয়ে মাথা নিচু করে বান্ধবীর সাথে বাড়ির দিকে হাঁটতে লাগলাম। সেদিন ওকে দেখার পর ভয় আমার মুখ ফ্যাকাশে হয়ে গেছিল, কারণ তাকে দেখলেই যে কেউ বলে দিতে পারত যে সে একটা নোংরা, বখাটে আর মাতাল ছেলে। পরের দিনও আমি যখন বান্ধবীদের সাথে স্কুল থেকে ফিরছিলাম, সে আবারও আমার পিছু নিয়েছিল। স্কুল থেকে ফেরার পথে আমার বান্ধবীদের বাড়ি আগেই পড়তো, আর আমার বাড়ি ছিল অনেকটা দূরে, তাই আমাকে বেশ কিছুটা পথ একাই হাঁটতে হতো। সেদিন ওই বখাটে ছেলেটা যখন আমাকে আবার তার গাড়িতে বসতে বলল, আমি খুব ভয় পেয়ে আমার এক বান্ধবীর বাড়িতে কিছুক্ষণ লুকিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে ওর বাড়িতে কিছুক্ষণ অপেক্ষা করলে হয়তো ছেলেটা চলে যাবে। আমার বান্ধবী তখন আমাকে বলল, তুই ওই গুন্ডা রতনের নামে থানায় অভিযোগ করিস না কেন? আসলে ওই বখাটে ছেলেটির নাম ছিল রতন। আমার বান্ধবী আমাকে আরও বলল, এই ছেলেটা তোকে প্রতিদিন এভাবে বিরক্ত করে, এভাবে আর কতদিন চলবে? তুই তোর বাবা মাকে রতনের ব্যাপারে কিছু বলিস না কেন? ছেলেটার হাবভাব আমার একদমই ভালো লাগছে না। আমার তো খুব চিন্তা হচ্ছে, ও যদি তোর কোনো ক্ষতি করে ফেলে তখন কি হবে?
আমি তখন বান্ধবীকে আশ্বস্ত করে বলেছিলাম, তুই চিন্তা করিস না, ও আমার কিছুই করতে পারবে না। আসলে আমার বান্ধবী আমার আর রতনের ব্যাপারে এক বিরাট সত্যি জানতো না। তারপর বান্ধবীকে আর বিশেষ কিছু না বলে আমি সেখান থেকে বেরিয়ে পড়লাম। আমি ভেবেছিলাম যে রতন এতক্ষণে আমার জন্য অপেক্ষা না করে চলে গেছে, কিন্তু বান্ধবীর বাড়ি থেকে বের হওয়া মাত্র সে আবার আমার পিছু নিল। ওই সময় আমি একদম রাস্তায় একা ছিলাম। আমাকে একা পেয়ে সে বলল, এত ন্যাকামি করছিস কেন? এখন তো তোর সাথে কেউ নেই, এবার আমার গাড়িতে চুপচাপ বসে পড়, আমি তোকে বাড়ি পৌঁছে দেব। আমি যখন তার গাড়িতে বসতে রাজি হলাম না, তখন সে আমার হাত ধরে জোর করে টেনে আমাকে তার গাড়িতে বসালো। আমি বাধ্য হয়ে তার গাড়িতে বসেছিলাম। তারপর সে আমাকে নির্দেশ দিল যাতে আমি আমার শরীরটা তার শরীরের সাথে একেবারে লাগিয়ে বসি। তার কথা মতো আমার বিন্দুমাত্র ইচ্ছা না থাকা সত্ত্বেও আমাকে তার গা ঘেঁষে বসতে হয়েছিল। শুরু থেকে শেষ পর্যন্ত আমার ইচ্ছার বিরুদ্ধেই ওর শয়তানটা আমার সাথে সবকিছু করেছিল। তার কাছে আমার পছন্দের কোনো দামই ছিল না। কিন্তু আমি কেন রতনের কথাগুলো মুখ বুজে সহ্য করতাম সেটা শুনলে আপনারাও হয়তো চমকে উঠবেন। আসলে আমার বয়স যখন মাত্র 5 বছর, তখনই আমার ভাগ্যটা খারাপ হয়ে গিয়েছিল। সেই সময় আমার বাবা মা একটা বিরাট ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন, যার ফল আমাকে আজ পর্যন্ত ভোগ করতে হচ্ছিল। আসলে আমার 5 বছর বয়সেই বাবা মা রতনের সাথে আমার বিয়ে দিয়েছিলেন। আমাদের গ্রামে বাল্যবিবাহের প্রথা প্রচলিত ছিল। বেশিরভাগ পরিবারই তাদের মেয়েদের খুব অল্প বয়সে বিয়ে দিয়ে দিত। কিন্তু আমার বাবা যখন বড় হয়ে দেখলেন যে রতন একটা বখাটে, গুন্ডা আর মাতাল ছেলে, তখন তার আর আমাকে ওই বাড়িতে পাঠানোর ইচ্ছা ছিল না। আসলে যখন 5 বছর বয়সে আমাদের বিয়ে হয়েছিল, তখন পঞ্চায়েতের সামনে কথা হয়েছিল যে 16 বছর বয়সে আমাকে শ্বশুরবাড়ি পাঠানো হবে। আর কিছুদিন পরেই আমার 16 বছর পূর্ণ হয়ে যেত। এইভাবে কিছুদিন চলার পর একদিন বাবা যখন বাড়িতে ছিলেন না, আমি বাজারে গিয়েছিলাম কিছু সবজি কিনতে। রতন সেই সময় বাজারে মোটরসাইকেল নিয়ে আমার জন্যই অপেক্ষা করছিল। আমার বাজার করা শেষ হতেই সে হঠাৎ করে আমার সামনে এসে দাঁড়ালো। তাকে দেখে আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। সে আমার হাত থেকে বাজারে ব্যাগটা কেড়ে নিয়ে বলল, বাজার করতে এসেছিস? চল, এবার আমার সাথে চল। সেই সময় তার মুখ থেকে আসা মদের গন্ধে আমি বুঝতে পারলাম যে সে ভর দুপুরে মদ পান করেছে। আমি তাকে বলেছিলাম, তুমি মদ পান করেছো? ছি! সে তখন উত্তর দিল, হ্যাঁ করেছি, আমি ছেলে মানুষ, আমার যখন যা ইচ্ছা হবে আমি তাই করব, এখন বেশি কথা না বলে আমার সাথে চল। সে যখন বাজারের মধ্যে সবার সামনে আমার হাত ধরে ঝামেলা শুরু করলো, আমি তাকে বললাম, আমাকে ছেড়ে দাও, সবাই আমাদের দিকে তাকিয়ে দেখছে। সে যখন আমার কোনো কথাই শুনল না, বরং আমার হাত ধরে টানাটানি করতে লাগলো, তখন আমি আর সহ্য না করতে পেরে তার গালে সজোরে একটা চড় মেরে বললাম, তোর মতো মাতালির সাথে আমি কথা বলতেও ঘৃণা করি। তারপর আমি কাঁদতে কাঁদতে সেখান থেকে বাড়ি ফিরে এলাম। তখন ওই রতন চিৎকার করে আমাকে শাসিয়েছিল, তুই আমাকে মেরে বহুত বড় ভুল করেছিস, এর শাস্তি তোকে পেতেই হবে, এবার তুই শাস্তি পাওয়ার জন্য তৈরি থাক। বাজারে রতনের সাথে ওই ঘটনার পর আমি যখন খুব ঘাবড়ে গিয়ে বাড়ি ফিরলাম, তখন মা আমার মুখ দেখেই জিজ্ঞেস করলেন আমি এত ভয় পেয়েছি কেন। আমি তখন মাকে কিছু না বলে একটা অজুহাত দিয়ে নিজের ঘরে চলে গেলাম। এর আগে যখন রতন আমাকে প্রথম বিরক্ত করতে শুরু করেছিল, আমি বাড়িতে এসে বলার পরেই বাবা মার কাছ থেকে আমার আর রতনের বাল্যবিবাহের সত্যিটা জানতে পারি। সেদিন আমার পায়ের তলার মাটি যেন সরে গিয়েছিল। আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে রতনের সাথে আমার ছোটবেলায় বিয়ে হয়েছিল, আর সেই কারণেই সে আমাকে এত বিরক্ত করত। ওই ঘটনার ঠিক 2 দিন পর আমি দেখলাম আমাদের বাড়িতে কিছু লোকজন এসেছেন। ঘরের ভেতরে ঢুকেই আমি যাকে দেখলাম তাকে দেখে আমার আবারও পায়ের তলার মাটি সরে গেল, কারণ তাদের মাঝখানে রতন বসেছিল। তারা আমাকে বিদায় করে নিয়ে যাওয়ার ব্যাপারে কথা বলতে এসেছিল। তারা যখন আমাকে নিয়ে যাওয়ার জন্য একটা দিন ঠিক করে ফেললো, তখন তারা চলে যাওয়ার পর আমি বাবা মাকে পরিষ্কারভাবে জানিয়ে দিলাম যে আমি ওই মাতালের বাড়ি কিছুতেই যাব না। বাবা যদি আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে ওই বাড়িতে পাঠায়, তার আগে যেন তারা আমাকে নিজের হাতে শেষ করে দেয়। আমি মরে যেতে রাজি, কিন্তু ওই
মাতালের সাথে আমি কোনোদিনও সংসার করতে যাব না। আমি কেন রতনের সাথে থাকতে চাই না তার কারণটাও বাবাকে বুঝিয়ে বলেছিলাম। রতন একজন অশিক্ষিত হওয়ার পাশাপাশি একজন মাতালও ছিল। তাই আমি বাবাকে একটা শর্ত দিয়েছিলাম যে আমি রতনের সাথে সংসার করতে পারি যদি সে মদ খাওয়া ছেড়ে দেয় এবং একজন দায়িত্বশীল এবং সাংসারিক পুরুষ হয়ে ওঠে। রতন কোনো কাজকর্মও করতো না, সারাদিন মোটরসাইকেল নিয়ে এখানে সেখানে ঘুরে বেড়াতো আর গুন্ডামি করত। বাবা ভালো করেই জানতেন যে আমি পড়াশোনা করতে চাই। আমি যখন জেদ ঘরে বসলাম যে আমি এখন শ্বশুরবাড়ি যাব না, আমি আরো পড়তে চাই, তখন আমার জেদ দেখে বাবা রতনের বাড়ি গিয়েছিলেন এই বিষয়ে কথা বলতে। কিন্তু রতনের বাবা অর্থাৎ আমার শ্বশুর আমার পড়াশোনার কথা শুনে বাবাকে বলেছিলেন, মেয়েকে বেশি পড়িয়ে কি লাভ, শেষ পর্যন্ত তো তাকে শ্বশুর বাড়িতেই আসতে হবে, তাহলে এত পড়াশোনার দরকার কি, মেয়ের কথায় বেশি গুরুত্ব দেবেন না, আমরা যে তারিখ ঠিক করেছি সেই দিনই আমরা বৌমাকে বিদায় করে নিয়ে আসবো, তার সংসার সামলানোর সময় হয়ে গেছে। আসলে বাবাও প্রথমে আমার কথা মানতে চাননি, কিন্তু আমি যখন জেদ করে 3 দিন ধরে একটা ঘরের দরজা বন্ধ করে নিজেকে আটকে রেখেছিলাম, এমনকি 3 দিন কিছু খাইনি, তখন বাবা আমার কষ্ট আর সহ্য করতে পারেননি। তিনি বাধ্য হয়ে আমার শ্বশুর বাড়িতে গিয়ে বিদায়ের তারিখটা বাতিল করতে চেয়েছিলেন, কিন্তু আমার শ্বশুর আর রতন কেউই তারিখ বাতিল করতে রাজি হয়নি। তখন আমার বাবা রতনের বাবাকে বলেছিলেন, আমাদের জামাই তো মদ খেয়ে মাতলামি করে, এই কথাটা এখন গ্রামের সবাই জানে, তাই আমার জামাইকে এসব বদলাতে হবে, না হলে আমি আমার মেয়েকে এই বাড়িতে পাঠাবো না। আমার বাবার মুখে এই কথা শুনে আমার শ্বশুর ভীষণ রেগে গিয়ে বলেছিলেন, ঠিক আছে, আমিও দেখে নেব তুমি কিভাবে আমাদের বাড়ির বৌমাকে এখানে আসতে বাধা দাও, আমি কালকেই পঞ্চায়েত ডাকবো, আর এর মীমাংসা পঞ্চায়েতেই হবে। পঞ্চায়েতের কথা শুনে আমার বাবা হাত জোড় করে আমার শ্বশুরের কাছে অনুরোধ করেছিলেন যাতে এই বিষয়টা তারা নিজেদের মধ্যে মিটিয়ে নেন। কিন্তু আমার শ্বশুর তখন বাবাকে অনেক অপমান করে বলেছিলেন, আমরা ছেলের বাড়ির লোক, আমাদের কথার উপর কথা বলার সাহস তোমার কি করে হলো, আর তুমি এখানে আমার ছেলের দোষ ধরতে এসেছো? একটা কথা মনে রাখবে, আমরা ছেলের পক্ষ, আমাদের বসে খাবার মতো সামর্থ্য আছে, তাহলে আমার ছেলে কেন কাজ করতে যাবে? তোমার মেয়ের সাথে যদি এই বিয়েটা আমরা ভেঙে দিই, তাহলে তোমাদের যে কত অপমান সহ্য করতে হবে সেটা তুমি ভালো করেই জানো। তোমার মেয়ের পুরো জীবনটাই বরবাদ হয়ে যাবে, তাকে আর কেউ বিয়ে করবে না, তাই ভেবেচিন্তে কথা বলবে। আমি যা সিদ্ধান্ত নেওয়ার নিয়ে ফেলেছি, বিচার যা হওয়ার পঞ্চায়েতেই হবে। এই কথাগুলো বলে আমার শ্বশুরমশাই বাবাকে তাদের বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। পরের দিন যখন পঞ্চায়েতের সভা বসলো, তখন আমরা সবাই সেখানে উপস্থিত ছিলাম। আমার শ্বশুরবাড়ির লোকেরাও ছিল। গ্রামের পঞ্চায়েত প্রধান সবকিছু শোনার পর রায় দিলেন যে আমাকে শ্বশুরবাড়ি যেতেই হবে, নয়তো আমার বাবাকে এবং আমাদের পুরো পরিবারকে সমাজচ্যুত করা হবে। আমাদের সাথে গ্রামের কেউ কোনো সম্পর্ক রাখবে না এবং আমাদের কোনো বিপদে আপদে কেউ সাহায্য করতে এগিয়ে আসবে না। সবকিছু ঘোষণা হয়ে যাবার পরেও বাবা আমার চোখের জল দেখে হার মানেননি। আমরা যখন পুলিশের কাছে গেলাম অভিযোগ জানাতে, তখন গ্রামের পুলিশও জানিয়ে দিল যে তারা এই ঝামেলায় জড়াতে চায় না, কারণ তাদের চেয়ে পঞ্চায়েতের ক্ষমতা বেশি, তাই তারা আমাদের কোনো অভিযোগ নিতে রাজি হয়নি এবং বলেছিল, এটা তোমাদের পারিবারিক সমস্যা, তোমরা নিজেরাই মিটিয়ে নাও। সেদিন আমরা বুঝে গিয়েছিলাম যে পুলিশ কর্মকর্তারা ইচ্ছেকৃতভাবেই আমাদের অভিযোগ নেননি এবং আমাদের সাহায্য করতে চাননি, তাই আমরা সেখান থেকে হতাশ হয়ে ফিরে এসেছিলাম। আমরা যখন থানা থেকে বেরিয়ে আসছিলাম, তখন আমাদের সামনে রতন এসে দাঁড়ালো। সে একটা ব্যঙ্গের হাসি হেসে আমার বাবাকে বলল, শ্বশুরমশাই, আপনি কেন আপনার মেয়ের কথায় কান দিয়ে নিজেকে এভাবে অপমানিত করছেন? আপনার মেয়ের সাথে তো আমার বিয়ে হয়েছে, তাহলে এখন তাকে পাঠাতে আপনার এত আপত্তি কিসের? থানায় এসে আপনাদের কোনো লাভ হবে না, এইসব করে আপনি শুধু নিজের কষ্টই বাড়াচ্ছেন, তাই এসব ঝামেলা না করে ভালোয় ভালোয় নিজের মেয়েকে আমার বাড়িতে পাঠিয়ে দিন। সেই মুহূর্তে আমার বাবা বা আমি কেউই রতনের কোনো কথার উত্তর না দিয়ে চুপচাপ সেখান থেকে চলে এসেছিলাম। পরের দিন সকালে যখন আমার ছোট ভাই বাইরে খেলছিল, তখন হঠাৎ করে একটা লোক এসে আমার ভাইয়ের মুখে চুনকালি মাখিয়ে দিয়ে তাকে মারধর করে পালিয়ে যায়। আমার ভাই তখন কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে। তার মুখে সবটা শুনে আমরা বুঝতে পারলাম যে এই কাজটা রতনের লোকেরাই করেছে। আমার ভাইয়ের ওই অবস্থা দেখে মা কান্নায় ভেঙে পড়েন এবং খুব ঘাবড়ে গিয়ে আমাকে রেগে বলেন, তুই যদি সেদিনই শ্বশুরবাড়ি চলে যেতিস, তাহলে আজ আমাদের এই দিনটা দেখতে হতো না। মায়ের মুখে আমার জন্য এত রাগ আর ঘৃণা দেখে আমার ভীষণ কষ্ট হয়েছিল। তখন আমার মনে হলো হয়তো মা ঠিকই বলছেন,
আমি খুব স্বার্থপরের মতো শুধু নিজের কথাটাই ভেবেছি। আমি যদি শ্বশুরবাড়ি চলে যাই তাহলে আমার বাবা মা আর ভাইকে এত অপমান সহ্য করতে হবে না, তাদের এভাবে ভয়ে ভয়ে দিন কাটাতে হবে না। সেদিন রাতেই যখন বাবা বাড়ি ফিরলেন, মা বাবাকে বললেন, এভাবে তুমি আর কতদিন নিজের মেয়েকে বাড়িতে বসিয়ে রাখবে, আর আমরাই বা কতদিন ওদের ভয়ে ঘরের ভিতরে লুকিয়ে থাকবো। এভাবে তো চলতে পারে না, আমাদের আর কোনো উপায় নেই, আমরা অসহায় হয়ে পড়েছি। তুমি রতনের বাবার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নাও আর মেয়েকে বিদায় করে দাও, না হলে আমাদের তিলে তিলে মরতে হবে। আজ আমার ছেলেকে মেরেছে, কাল যদি তোমাকে মেরে ফেলে তাহলে আমাদের কি হবে? বাবা যখন মায়ের কথাগুলো শুনলেন তখন তিনি বুঝতে পারলেন যে সত্যিই আমাদের কাছে আর কোনো পথ খোলা নেই। তখন বাবাও তাদের কাছে হার মানলেন। এরপর বাধ্য হয়েই বাবা রতনের বাবার কাছে গিয়ে ক্ষমা চাইলেন এবং আমাকে ওই বাড়িতে বিদায় করে দিলেন। যেদিন আমাকে বাড়িতে বিদায় করা হলো সেদিন আমি অনেক কেঁদেছিলাম। আমি বাবা মাকে বারবার অনুরোধ করেছিলাম যাতে তারা আমাকে সেখানে না পাঠায়, না হলে আমি মরে যাব। কিন্তু আমার মনের কষ্ট সেদিন কেউ বোঝেনি। এরপর আমার অনিচ্ছা সত্ত্বেও আমাকে রতনের সাথে শ্বশুরবাড়ি যেতে হলো। শ্বশুরবাড়ি যাওয়ার পর আমার অনেক ভয় ছিল, কারণ আমি জানতাম রতন ভালো ছেলে নয়। ফুলশয্যার রাতে রতন মদ পান করে ঘরে ঢুকলো, তখনই আমি বুঝে গিয়েছিলাম যে সে নিশ্চয়ই আমার সাথে খারাপ কিছু করবে। রতনকে ঘরের ভেতর দেখা মাত্রই ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল এবং আমার পুরো শরীর থরথর করে কাঁপতে লাগলো। সে একটা ক্রূর হাসি হেসে আমার কাছে এসে তার মুখের মদের গন্ধ তো আমার নাকের কাছে নিয়ে বলল, সেদিন বাজারের মধ্যে সবার সামনে আমাকে চড় মেরে বলেছিলিস না যে তুই মাতালদের সাথে কথা বলিস না, কিন্তু আজ থেকে তোকে এই মাতালের সাথেই থাকতে হবে। এই কথা বলে সে অট্টহাস্য ফেটে পড়ল। তার সেই হাসি দেখে আমি ভয়ে কাঁদছিলাম। তারপর আমি যখন একটা বালিশ হাতে নিয়ে সেখান থেকে উঠে যাচ্ছিলাম, সে সজোরে আমার হাত ধরে টেনে বলল, বালিশ নিয়ে কোথায় যাচ্ছিস? আমি বললাম, আমি নিচে ঘুমাতে যাচ্ছি। সে তখন জোর করে আমার দুটো হাত চেপে ধরে বলল, নিচে কেন ঘুমাবি? আজ আমাদের ফুলশয্যার রাত, তুই আমার পাশেই ঘুমাবি। আমি তখন ভয়ে কাঁদতে শুরু করলাম আর বললাম, আমি এখন প্রস্তুত নই। রতন বলল, তুই প্রস্তুত থাকিস বা না থাকিস তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আজ আমি আমার সব অপমানের শোধ নেব। এই বলে সে জোর জবরদস্তি করে আমার পোশাক খুলে ফেলল এবং আমার সাথে সবকিছু করলো। সারা রাত ধরে সে আমার শরীর থেকে নিয়ে খেলা করলো। আমার শরীরের প্রত্যেকটা জায়গায় সে কামড়ের দাগ আর আঘাতের চিহ্ন এঁকে দিয়েছিল। সেই রাতে আমার স্বামী আমার সম্মানহানি করেছিল। পরের দিন সকালে যখন আমি বিছানার এক কোণে বসে মনমরা ভাবছিলাম যে আমার সাথে যা হয়েছে তা আমি কিভাবে প্রমাণ করব, কারণ যে আমার সাথে এই জঘন্য কাজটা করেছে সে তো আমার স্বামী। এই কথাগুলো যখন ভাবছিলাম ঠিক তখনই আমার জা ঘরের ভেতরে এসে আমাকে বলল, রানীর মতো এখানে বসে থাকবি নাকি বাড়ির কাজকর্মও করবি? এই বলে সে আমার হাতে একটা ঝাড়ু ধরিয়ে দিয়ে বলল, তাড়াতাড়ি ঘরটা ঝাড় দিয়ে মুছে নে, এরপর আরও অনেক কাজ আছে। সারাদিন বাড়ির কাজ করার পর সন্ধ্যায় খবর পেলাম যে আমার স্বামীকে পুলিশে ধরে নিয়ে গেছে, কারণ সে নাকি একজনকে মেরে রক্তাক্ত করে দিয়েছে। বিয়ের ঠিক পরের দিনই আমার স্বামীকে পুলিশ ধরে নিয়ে গেল এবং তার 3 মাসের জেল হলো। বিয়ের পরদিনই আমার স্বামীর জেলে চলে যাওয়ার পর আমার শ্বশুরবাড়ির সবাই আমাকে অলক্ষী বলে দোষারোপ করতে লাগলো। তারা বলতো আমার এই ঘরে পা দেওয়ার কারণেই তাদের ছেলের জেল হয়েছে। সত্যি বলতে আমার স্বামীর জেল হওয়ায় আমার বিন্দুমাত্র কষ্ট হয়নি, কারণ আমি ওই শয়তানের হাত থেকে কিছুদিনের জন্য হলেও মুক্তি পেয়েছিলাম। আমার যা আমাকে দিয়ে এত বেশি বাড়ির কাজ করাতো যে ব্যথায় আমার হাত পা ছিঁড়ে যাওয়ার উপক্রম হতো। এমনকি তারা আমাকে বাবার বাড়িও যেতে দিত না। আমার বাবার বাড়ি থেকে কেউ আমার সাথে দেখা করতে এলেও তাদের সাথে দেখা করতে দেওয়া হতো না। এই 3 মাসে আমার শ্বশুরবাড়ির লোকেরা আমার অবস্থা একজন কাজের লোকের চেয়েও খারাপ করে দিয়েছিল। আমাকে সারাদিন তাদের কথার মতো খাটতে হতো, এমনকি তারা আমাকে ঠিকমতো খেতেও দিত না। 3 মাস পর যখন আমার স্বামী জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে এলো, তখন আমার উপর অত্যাচারের মাত্রা দ্বিগুণ হয়ে গেল। একদিকে সারাদিন আমার যা আমাকে দিয়ে বাড়ির সব কাজ করাতো, আর অন্যদিকে রাত্রিবেলা আমার স্বামী মদ খেয়ে বাড়ি ফিরে এসে বলতো, তুই কি ভেবেছিলিস আমি সারা জীবন জেলের মধ্যেই থাকবো আর তুই এখানে শান্তিতে থাকবি? তুই তো এটাই চেয়েছিলিস যে আমি যেন জেলের মধ্যে মরে যাই, কিন্তু দেখ তোর মনের আশা পূরণ হয়নি। আমি আবার ফিরে এসেছি এবং এবার আমি আমার সেই চরের প্রতিশোধটা ভালোভাবেই নেব। এই কথা বলে আমার স্বামী প্রত্যেকদিন আমার উপর শারীরিক নির্যাতন চালাতো। আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সে আমার সাথে সম্পর্ক স্থাপন করত। শ্বশুরবাড়িতে এসে আমি যেন তাদের হাতের একটা মাটির পুতুল হয়ে গিয়েছিলাম।
একদিন সকালে বাড়ির কাজ করতে করতে আমি দেখলাম আমার শ্বশুর টিভিতে খবর দেখছেন। সেই সময় তিনি কিছুক্ষণের জন্য বাড়ির বাইরে গিয়েছিলেন। তখন আমি টিভিতে দেখলাম আমাদের মতোই এক গ্রামের মহিলা একটা এনজিওতে পালিয়ে গিয়ে নিজের সমস্যার কথা জানাচ্ছে এবং ওই এনজিওর কর্মীরা মেয়েটিকে সাহায্য করছে। ওই মুহূর্তে আমি লুকিয়ে এনজিওর ফোন নম্বরটা নিজের হাতে লিখে ফেলি এবং তাড়াতাড়ি সেখান থেকে সরে গিয়ে নম্বরটা একটা কাগজের টুকরোতে ভালো করে লিখে রাখি। তারপর একদিন সুযোগ বুঝে খুব ভোরে যখন সবাই ঘুমিয়েছিল, আমি শ্বশুরবাড়ির ছাদ দিয়ে বাড়ির পেছন দিকে নেমে সেখান থেকে আমার এক বান্ধবীর বাড়িতে পালিয়ে গেলাম। কারণ আমি ভালোভাবেই জানতাম যে তারা আমাকে বাড়িতে না পেয়ে প্রথমেই আমার বাবা মায়ের বাড়িতে খুঁজতে যাবে, তাই আমি সেখানে যাইনি। এরপর বান্ধবীর বাড়ি থেকে আমি ওই এনজিওর নম্বরে ফোন করলাম। ফোন করার পর আমি আমার সমস্ত কথা ওই এনজিও প্রধান মহিলা কর্মীকে খুলে বললাম। তিনি জানালেন যে তাদের কাজই হলো আমাদের মতো অসহায় মেয়েদের উদ্ধার করা। তিনি পরের দিনই আমাকে সাহায্য করার জন্য এলেন। আমি বান্ধবীর বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে ওই এনজিওর ম্যাডামের সাথে দেখা করলাম। তিনি আমাকে আশ্বাস দিলেন যে খুব তাড়াতাড়ি তিনি আমাকে সাহায্য করবেন। তিনি এটাও জানতেন যে এই অবস্থায় আমার ওই গ্রামে থাকা নিরাপদ নয়, তাই তিনি আমাকে নিজের সাথে তাদের এনজিওতে নিয়ে গেলেন। যেভাবে আমার শ্বশুরবাড়ির লোকেরা আমার ওপর অত্যাচার চালাচ্ছিল, তাতে ওই বাড়ি থেকে পালিয়ে আসা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। কারণ একদিন হয়তো তারা আমার ওপর অত্যাচার করতে করতে আমাকে মেরেই ফেলতো। তাদের মনে দয়া মায়া বলে কিছুই ছিল না, বিশেষ করে আমার সেই জানোয়ার স্বামীর। ওই এনজিওতে যাওয়ার পর আমি ম্যাডামকে সবকিছু সত্যি কথা খুলে বললাম। আমি জানালাম যে আমার স্বামী আমার সাথে কি করেছে এবং সে সবসময় আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করত এবং আমার ওপর অনেক মারধর করত। আমি এটাও বললাম যে আমাদের গ্রামের পুলিশ আমার অভিযোগ নিতে কোনো আগ্রহ দেখায়নি। সবকিছু শোনার পর ওই এনজিওর ম্যাডাম একজন বড় পুলিশ অফিসারের কাছে গিয়ে পুরো বিষয়টা জানালেন। সমস্ত অভিযোগ দায়ের করার পর পুলিশ আমার স্বামীকে গ্রেফতার করলো। আমার সাথে যা হয়েছিল সেই অপরাধে তাকে ধরা হলো, কারণ বিয়ের সময় আমি নাবালিকা ছিলাম আর সেই বিয়ের আইনত কোনো ভিত্তি ছিল না। সেই দিন থেকে আমি স্বাধীনভাবে বাঁচার একটা নতুন পথ খুঁজে পেলাম। বিয়ে হয়েছে মানে এই নয় যে কোনো পুরুষ তার স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তার সাথে জোর করে সম্পর্ক তৈরি করতে পারে, কারণ একটা মেয়েরও নিজের ইচ্ছা অনিচ্ছা বলে কিছু থাকে। রতন যদি একজন দায়িত্বশীল, ভদ্র ও সামাজিক পুরুষ হতো এবং সে যদি আমাকে বোঝার চেষ্টা করত, তাহলে হয়তো আমি তাকে স্বামী হিসেবে মেনে নিতাম। কিন্তু সে তো কোনোদিন আমাকে নিজের স্ত্রী হিসেবে মনেই করেনি। সে আমাকে একটা মাটির পুতুল ভাবত, যেটা নিয়ে সে নিজের ইচ্ছে মতো খেলতে চেয়েছিল। তাই সে আজ তার কৃতকর্মের শাস্তি ভোগ করছে। সে এখন জেলের ভেতরে আছে। যেহেতু আমি তাকে জেলে পাঠিয়েছি, তাই আমার শ্বশুরবাড়ির লোকেরা ভয়ে আর কোনোদিন আমাদের দিকে ফিরেও তাকায়নি। আমি এখন স্বাধীনভাবে জীবনযাপন করছি এবং আবার আগের মতোই নিজের পড়াশুনো চালিয়ে যাচ্ছি। আমার মনে এই বিশ্বাস আছে যে খুব তাড়াতাড়ি আমি আমার পড়াশুনো শেষ করে একজন শিক্ষিকা হতে পারবো। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দেবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।